সরকারি কাজের গতিবিধি নিয়ে নানা রকম হাস্যরসাত্মক গল্প প্রচলিত আছে। সরকারি কোনো কাজ, সরকারি কোনো উদ্যোগ দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে কিংবা বাস্তবায়িত হয়েছে তেমন নজির বাংলাদেশে তো বটেই, পৃথিবীতেও সম্ভবত খুবই কম। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি এত দ্রুততার সঙ্গে করেছে, সেটি বাংলাদেশ তো বটেই, বিশ্বের ইতিহাসে কোথাও সম্ভবত এর নজির নেই। এবং এতটা দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ, প্রস্তাব পাস, আইনের সংশোধন, গ্যাজেট নোটিফিকেশন সব কিছু এত দ্রুততার সঙ্গে ঘটেছে, নিঃসন্দেহে সরকারের এই পারফরমেন্সটি গিনেস বিশ্ব রেকর্ডে ঠাঁই পেতে পারে। প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকার হঠাৎ করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে এতটা তাড়াহুড়ো কেন করলেন? কারো সঙ্গে কোনো আলাপ আলোচনা না, কোনো কিছু না, কোনো আভাস ইঙ্গিত দেওয়া না, হুট করে হাসনাতদেরকে মাঠে নামিয়ে দিলেন। এটি প্রি প্ল্যান, সবাই তাই বলছে। হাসনাতদেরকে মাঠে নামিয়ে দিলেন, তারপরে তারা একেবারে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে বিক্ষোভ করলেন, শাহবাগে বিক্ষোভ হলো এবং সরকার সব কিছু করে ফেললো এবং গ্যাজেট নোটিফিকেশন করে একেবারে বাস্তবায়ন করে ফেললো। এবং তারপর আমরা দেখলাম যে উপদেষ্টাদের থেকে শুরু করে অনেকে এমনভাবে এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে শুরু করলেন যে এখন আওয়ামী লীগ মানে হচ্ছে তাকে গ্রেফতার করে ফেলা যাবে পুলিশ, তার জন্য আর কোনো কিছু লাগবে না, মানে কোনো মামলা হুলিয়া কোনো কিছু লাগবে না, পুলিশ চাইলেই কোথাও কেউ একজন আওয়ামী লীগ বাস তাকে ধরে ফেলা যাবে। অবশ্য 5ই আগস্টের পর থেকে তাই হচ্ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা প্রগতিশীল চিন্তা চেতনার সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, লেখক সমানে মব অ্যাট্রোসিটির শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে এবং গ্রেফতার মামলার শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে। তার মধ্যে এখন একটি নতুন আইনি কাঠামো তাদের হাতে তুলে দেওয়া হলো, যাতে তারা মুক্ত চিন্তার মানুষ, আওয়ামী লীগের মানুষ, আওয়ামী লীগের সমর্থক, মুক্তিযুদ্ধের সমর্থক সবাইকে ঢালাওভাবে নিপীড়ন, নির্যাতনের মুখে ঠেলে দিতে পারে। যাই হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতটা তাড়াহুড়া করে সরকার কেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে গেল? এমনকি তার নির্বাচন কমিশন থেকে তার একেবারে নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিল, যাতে দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এমনি তো আওয়ামী লীগ যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো কিংবা আওয়ামী লীগ যে আগামী নির্বাচনে অংশ নিত, সেটিও আসলে আমাদের সামনে পরিষ্কার ছিল না। কিন্তু সরকার সেই ব্যবস্থাটি করলো যাতে আওয়ামী লীগ একদম কোথাও উঠে দাঁড়াতেই না পারে। কেন করলো? সরকারের কি এমন কোনো ভয় ছিল যে আগামী যখনই নির্বাচন হবে, যেহেতু বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল বা আন্তর্জাতিক মহল থেকেও আমরা জানতাম এতদিন যে নির্বাচনের জন্য একটি চাপ দেওয়া হচ্ছে, বা ডক্টর ইউনূস বলছেন যে তিনি ডিসেম্বর অথবা জুনের মধ্যে নির্বাচন দিবেন এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় বা নিতে পারে, তাহলে তার ফলাফল একটা অপ্রত্যাশিত কিছু ঘটে যেতে পারে। এরকম একটা ভয় থেকে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য কি এতটা তাড়াহুড়া করলেন, নাকি নির্বাচনটাকেই দূরে সরিয়ে দেওয়ার জন্য এই তাড়াহুড়া? দুটি বিষয় আলোচনার মধ্যে আছে। আমি গত দুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের চেনা যারা মানুষের সঙ্গে কথা বলছিলাম, সরকারের ভেতরে বাইরে, সংবাদপত্রে, নানা মহলে, প্রশাসনে নানা মহলে কথা বলে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি হয়েছে, কেন। এবং ঘুরে ফিরে যে কথাবার্তাগুলো এসেছে সেই জায়গাটায় প্রধানত সবার মনে যে সংশয়, যে সন্দেহটি বা সবার আলোচনায় যে প্রসঙ্গটি সবার সবচেয়ে বেশি উঠে এসেছে, সেটি হচ্ছে সরকার আসলে নির্বাচনকেই দূরে ঠেলে দিতে চায়। কিন্তু নির্বাচনকে দূরে ঠেলে দেওয়ার সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা, তার নিবন্ধন বাতিল করার কি সম্পর্ক? সেটি করে কিভাবে নির্বাচনকে দূরে সরিয়ে দেওয়া যাবে? সরকারের একটি প্রাথমিক হিসাব ছিল যে আওয়ামী লীগকে হাসনাতদেরকে মাঠে নামিয়ে দেওয়ার পরেও বিএনপি যেহেতু বরাবরই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা কিংবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার বিপক্ষে তাদের একটা অবস্থান জানিয়েছে, ফলে এই ক্ষেত্রে হয়তো বিএনপি তার বিরোধিতা করবে, এরকম একটি হয়তো প্রত্যাশা সরকারের মধ্যে ভাবনা ছিল। এবং যদি বিএনপি তার একটা বিপক্ষে অবস্থান নেয় কিংবা সেই ক্ষেত্রে বিএনপির সঙ্গে এই এনসিপি এবং জামাত এবং
ইসলামপন্থী মানে মৌলবাদী সংগঠনগুলো তারা একটা বিএনপির সঙ্গে একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে এমন একটা পরিবেশ তৈরি করবে যাতে নির্বাচন মানে নির্বাচনের পরিবেশ নাই বলে নির্বাচন পিছিয়ে দেওয়া যায়, এমন একটা ভাবনা সরকারের মধ্যে কাজ করে থাকতে পারে বলে অনেকেই এইভাবে ভেবেছেন। তবে আমরা দেখেছি বিএনপি আসলে এই জায়গাটা একেবারেই মানে হতবিহ্বল, কি বলবো, যে দিগ্ভ্রান্ত নাবিকের মতো একটা ভূমিকা পালন করেছে। তারা প্রথমত ঠিক আছে আছি নাই, তারপরে যখনই সরকার সিদ্ধান্ত ঘোষণা করে ফেললো তখন একেবারে আমরা আনন্দিত, গদগদ করে সেরকম একটি প্রতিক্রিয়া তারা প্রকাশ করলো। এবং খেয়াল করবেন যে এই সময়গুলোর মধ্যে কিন্তু বিএনপি আর নতুন করে যে নির্বাচন প্রশ্নে আর কোনো কথা, আজকে পর্যন্ত আমি যখন কথা বলছি নির্বাচন নিয়ে বিএনপি আর কোনো কথা বলেনি। আবার অনেকে এরকমটিও বলছেন যে সরকারের মাথায় এরকম একটি ভাবনা হচ্ছিল যে আওয়ামী লীগের যেহেতু একটা অনেক বড় দল, প্রায় প্রতিটি পরিবারে আওয়ামী লীগের সদস্য আছে, সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ আছে, এখন হয়তো একটি বৈরী পরিবেশের কারণে আওয়ামী লীগ চুপচাপ হয়ে আছে, কিন্তু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ কিংবা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো ধরনের চিন্তাভাবনা সরকার করলে সেই ক্ষেত্রে তারা হয়তো একটা প্রতিক্রিয়া দেখাবে এবং সেটি হয়তো একটা পরিবেশ তৈরি করবে যেটিকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি করা যায় এবং নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া যায়। কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগ আসলে 32 নম্বরে হামলার পরেও যেমন তারা চুপচাপ শান্তভাবে থেকেছে, এই ক্ষেত্রেও তারা পরিস্থিতি অবলোকন করেছে, শান্তভাবে থেকেছে, সেই অর্থে তেমন কোনো প্রতিক্রিয়া তারা প্রকাশ করেনি। এবং আমরা তার পরপরই দেখলাম যে উপদেষ্টাদের মধ্য থেকে কেউ কেউ আসলে নিজেদের মধ্যে একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করেছেন এবং সেই বিতর্ক তৈরি করে এক ধরনের একটা অস্থিরতা তৈরির চেষ্টা করেছেন, সেই চেষ্টাটা এখন পর্যন্ত আছে। এর বাইরে দর্শক যে প্রসঙ্গটি এসেছে যে কেন সরকার তাড়াহুড়া করলো বা সরকার কেন নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায়, সেটি একটি বিষয় হচ্ছে ডক্টর ইউনূস দীর্ঘকাল ক্ষমতায় থাকতে চান। এটি সবাই বিশ্বাস করে যে ডক্টর ইউনূস কখনো কোনো দায়িত্ব থেকে সরে যান না, ফলে তিনি ক্ষমতায় এসেছেন এবং এই যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা বা ছাত্রদের আন্দোলন বা এই যে জুলাই আগস্টে যা কিছু ঘটেছে তার সব কিছুর সঙ্গে তার সম্পৃক্ততা ছিল, তিনি ছিলেন, তার সমর্থন ছিল। সেই বক্তব্যগুলো বিভিন্ন সমন্বয়ক, সেই তথ্যগুলো বিভিন্ন সমন্বয়কদের বক্তব্যের ভিতর দিয়ে প্রকাশ পেয়েছে জুলাই আগস্ট পরবর্তী সময়ে। ফলে ডক্টর ইউনূস যতই বলেন না কেন যে তিনি আসলে জানতেন না, তিনি প্যারিসে ছিলেন, কিন্তু সমন্বয়করা পরিষ্কার করে দিয়েছেন যে ডক্টর ইউনূস তাদের সঙ্গে ছিলেন, তিনি জানতেন। ফলে পুরো প্রক্রিয়াটা তিনি একজন স্টেক হোল্ডার, তিনি একজন পার্ট। ফলে তিনি এত তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দিবেন সেটি একটু তার পক্ষে হয়তো হজম করা কঠিন। ফলে সেটি একটি কারণ হতে পারে যে নির্বাচনকে পিছিয়ে দেওয়া। কিন্তু তার বাইরে যে কথাটি, যেটি খুব অ্যালার্মিং, যে আলোচনাটি আমি যাদের সঙ্গে যে মানে সাধারণ মানুষের মনে যে বিষয়টি আছে, সবাই মনে করছেন যে না, এর পিছনে আছে আসলে মায়ানমারে যে মানবিক করিডোর দেওয়া, চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া, এই সব কিছু মূলত সরকারকে এই ব্যাপারে বেশি উদ্যোগী করেছে। দর্শক খেয়াল করবেন যে বাংলাদেশে বিভিন্ন সময় আপনারা যদি গত 10 বছর 5 বছরের পেছনে আমরা যদি তাকাই, সভা সমাবেশ করতে দেওয়া, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, এইসব বিষয় নিয়ে আমাদের পশ্চিমারা বা বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো সবসময় সোচ্চার থেকেছে বাংলাদেশের প্রসঙ্গে। কিন্তু এবার 32 নম্বরে হামলার কথা বলেন বা এই যে নিপীড়ন নির্যাতন চলছে, খুন খারাপি হত্যা চলছে, আবার এই যে একটি প্রধান রাজনৈতিক দলকে এইভাবে নিষিদ্ধ করে দেওয়া হলো একেবারে আঙ্গুলের তুড়ি মেরে, সে বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো বিদেশি দূতাবাস বলেন, পশ্চিমা গোষ্ঠী বলেন বা মানবাধিকার সংগঠনগুলো বলেন, তারা কেউ যে প্রতিক্রিয়া প্রকাশ করেছে সেটা আমার চোখে পড়েনি। তাহলে সবাই এই বিষয়টিকে কি মেনে নিচ্ছে? নিলে কেন মেনে নিচ্ছে? এই বিষয়টি নিয়েও আমি অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং প্রত্যেকেই, দর্শক খেয়াল করবেন যে আমি যাদের সঙ্গে কথা বলেছি, আমি কোনো বুদ্ধিজীবী, কোনো তাত্ত্বিক, কোনো বিশ্লেষক, তাদের মতামত আমি জানতে চাইনি। আমি জানি যে তারা তাদের মতো করে একরকম ভাবেন, কিন্তু একেবারে আমজনতা যারা, সাধারণ মানুষের মনের মধ্যে কী ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, আমি সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করেছিলাম। এবং সেই বিষয়গুলোতে তারা যে কথাটি বলছেন, যে সবাই এই জায়গাটায় এসে বলছেন যে করিডোর, তারা আমেরিকা এখানে
মানবিক করিডোর করতে চায়। ইতিমধ্যে খেয়াল করে থাকবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা পর্যায়ের কর্মকর্তারা ঢাকায় আসছেন যাচ্ছেন, ফ্রিকোয়েন্টলি তারা ঢাকায় ট্যুর ট্রাভেল করছেন। আবার অনেকে এরকম একটা গুঞ্জন আছে যে কক্সবাজারের কোনো একটা হোটেলের নিচে অনেকগুলো রুম নিয়ে সেখানে আমেরিকান কার কার যেন অফিস টফিস হয়েছে। আবার এই যে স্টারলিংকের অফিস হতে যাচ্ছে কক্সবাজারের সেদিকে, সেটা নিয়েও অনেক রকম গুঞ্জন আছে যে মূলত স্টারলিংকটা বাংলাদেশে নেওয়াই হচ্ছে এই যে মায়ানমারের করিডোর বা আরাকানের যুদ্ধ সেখানে একটি বিশেষ সহযোগিতা দেওয়া। এইসব বিষয়গুলো একটা কথাবার্তা আছে। এবং একটি বিষয় হচ্ছে পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট, আরাকানকে ঘিরে সেখানে মিয়ানমার থেকে আলাদা করে দেওয়া, একটা নতুন রাজ্য করা, যেসব আলাপ আলোচনা বিভিন্ন সময় হয়েছে, এবং সেটি করার ক্ষেত্রে প্রধানতম প্রতিবন্ধক ছিল এত বছর ধরে শেখ হাসিনা। তিনি কোনোভাবেই সেটি রাজি হচ্ছিলেন না, কোনোভাবেই তিনি সেটি অনুমোদন দিতে সম্মত হননি। এবং তিনি বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতিতে বলেছেন যে আমি এগুলো করলে হয়তো ক্ষমতায় থাকতে পারবো, বা অনেকে আমাকে এরকম প্রস্তাব দিচ্ছে। কিন্তু এখন দেখা গেল যে আসলে সেই কাজগুলি হচ্ছে। এবং শুধু আওয়ামী লীগ বা শেখ হাসিনায় নয়, যে কোনো নির্বাচিত সরকার যদি ক্ষমতায় থাকে, এমনকি বিএনপিও যদি ক্ষমতায় থাকে নির্বাচনে, এখন যেহেতু একটা পপুলার কনসেপশন হচ্ছে, পারসেপশন হচ্ছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, ফলে কোনো নির্বাচিত সরকার আসলে ক্ষমতায় আসলে এই করিডোর বলি বা বন্দর ছেড়ে দেওয়া বলি এই সিদ্ধান্তগুলো তারা নিবে না। কারণ ইলেকটেড গভর্নমেন্টের কিছুটা হলেও জনগণের কাছে দায়বদ্ধতা থাকে, এবং দায়বদ্ধতা থাকে বলেই তারা এই কাজগুলো করতে পারে। কিন্তু ডক্টর ইউনূসের জন্য এই কাজগুলো সহজ, কারণ তার কোথাও কোনো দায়বদ্ধতা নেই। তার একমাত্র দায়বদ্ধতা হচ্ছে তার ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা, কত দীর্ঘ সময় তিনি এই দায়িত্বে থাকতে পারেন। ফলে আমেরিকার হিসাবটাও এরকম যে একটি অনির্বাচিত সরকারকে রেখেই আসলে আরাকান আলাদা করা হোক বা না হোক, বা সেখানে যা কিছু করার সেই কাজটা করতে হবে। এবং সেই ধরনের একটি পরিকল্পনার অংশ হিসাবে হচ্ছে নির্বাচনটাকে কত বেশি দীর্ঘায়িত করে ফেলা যায়। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আসলে একটা চাপ তৈরি করার জন্য তড়িঘড়ি করে, যেহেতু আওয়ামী লীগ এখন একটা ব্যাকফুটে আছে, ফলে তার উপরে প্রথম খড়গটা চাপানো যায়, ফলে তার উপর এই খড়গটা চাপানো হয়েছে। এখন বিএনপি কি করবে? বিএনপি কি করবে বলা কঠিন, যদিও মির্জা আব্বাস প্রশ্ন তুলেছেন যে এই সরকার দেশপ্রেমিক না, বেশিরভাগ তাদের সরকারের যারা আছেন তারা বিদেশিদের দেশপ্রেম থাকে না। তিনি প্রশ্ন করেছেন যে আমরা সেন্ট মার্টিনে যেতে পারবো না কেন, সেখানে আমার কি পাসপোর্ট লাগবে? বা সাজেকে যেতে পারবো না কেন, দেশে ঘন ঘন বিদেশিরা আসছে, আর কারা আসছে? এমন অনেক স্পর্শকাতর প্রশ্ন মির্জা আব্বাস তুলেছেন প্রকাশ্যেই। এবং যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশ হলে এইসব প্রশ্নের জবাব দেওয়ার দরকার ছিল সরকারের পক্ষ থেকে। এমনকি করিডোর নিয়ে বা চট্টগ্রাম বন্দর নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, যেসব গুঞ্জন চতুর্দিকে ছড়াচ্ছে, সেই সব বিষয়গুলো নিয়ে সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার দরকার ছিল, ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল। কিন্তু এই সরকার যেহেতু জনগণকে তোয়াক্কা করে নাই, সরকার যেহেতু দেশ জনগণ সেগুলো তাদের কাছে প্রায়োরিটি না, ফলে তারা এইসব বিষয় নিয়ে কোনো অ্যাড্রেস করা বা এই কনসার্নগুলোকে অ্যাড্রেস করাকে তারা মোটেও গুরুত্ব দিচ্ছে না। ফলে পরিস্থিতিটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে সামনে আসলে নানা অজুহাতে অস্থিরতা সৃষ্টি করে আসলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, নির্বাচনকে পিছিয়ে দেওয়া হবে। তেমনই একটি পরিকল্পনার অংশ হিসেবে আসলে এতটা তড়িঘড়ি করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং তার নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের দিকে সরকার গিয়েছে বলে খুব সাধারণ পর্যায়ের যারা মানুষ তারা ভাবছেন। এখন আমরা সামনে আওয়ামী লীগ কী করবে? আওয়ামী লীগের আসলে সত্যিকার অর্থে এখন তেমন কিছু করার নেই অপেক্ষা করা ছাড়া। তারা যে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেগুলো যদি তাদের পক্ষে সম্ভব হয় জনগণের সামনে, বিদেশিদের সামনে, আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরা তারা চেষ্টা করতে পারে। কিন্তু নাগরিক হিসাবে, দেশের স্টেক হোল্ডার হিসাবে আপনাদের করণীয় আছে, আপনাদের ভাববার দরকার আছে। এই বাংলাদেশকে আপনারা এইভাবে কারো করিডোর হতে দিবেন কিনা? অন্য কারো নিয়ন্ত্রণ, যেই নিয়ন্ত্রণটি দেশের স্বার্থকে ক্ষুণ্ণ করবে, দেশের নিরাপত্তাকে ক্ষুণ্ণ করবে, একটা আঞ্চলিক একটি যুদ্ধের কেন্দ্রবিন্দুতে, লক্ষ্যবস্তুতে পরিণত করবে বাংলাদেশকে, সেটি আপনারা হতে দিবেন কিনা? যদি না চান তাহলে অবশ্যই দ্রুত নির্বাচনের জন্য কথা বলতে হবে, যাতে দ্রুত নির্বাচন হয় তার আওয়াজ তুলতে হবে। আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হোক বা না হোক, সেটি নিয়ে আপনারা কথা বললেন, না বললে নাই, কিছু যায় আসে না। কিন্তু দেশের স্বার্থে নির্বাচন নিয়ে কথা বলাটা দরকার।
আমি আশা করব আপনারা দ্রুত নির্বাচনের পক্ষে জনমত গঠনের চেষ্টা করবেন, আওয়াজ তুলবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।